ছোট্ট একটা গ্রামে দুই বোন থাকত, শবানা আর সাবা। শবানা ছিল বড় আর সাবা তার চেয়ে 4 বছরের ছোট। গ্রামের লোকেরা বলতো এরা দুই বোন নয়, যেন দুই শরীরে এক প্রাণ। শবানা যেখানে যেত সাবা তার আঙুল ধরে পিছু পিছু চলে যেত। সকালবেলা কুয়োর পাশে হালকা রোদ পড়ছিল। শবানা কলস ভরছিল আর সাবা পাশে বসে তাকে দেখছিল। আপা, সত্যি বলো তো, যদি একদিন তুমি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমি কেমন করে থাকব? তোমাকে ছাড়া তো আমার ঘুমও আসে না। রাতে তোমার হাত ধরে আমি ঘুমাই। আম্মা বলে আমি অনেক বড় হয়ে গেছি, তবুও তোমাকে ছাড়া আমার ভয় করে। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আপা। পাগলি, আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুই তো আমার সবচেয়ে আদরের পুতুল। তোর প্রতিটা জিনিসের খেয়াল আমি রাখি আর সব সময় রাখবো। তোর চোখের জল তো আমি দেখতেই পারি না। আপা, একটা কথা দাও, যাই হোক না কেন আমরা দুজন সব সময় একসাথে থাকব। আমি বড় হয়ে খুব পড়াশোনা করব আর তোমার সব স্বপ্ন পূরণ করব। তারপর তোমাকে আর কখনো কোনো দুঃখ পেতে দেব না। দেখে নিও আপা, একদিন আমি তোমার সবচেয়ে বড় শক্তি হব। ওরে আমার ছোট্ট সাবা, আমার শক্তি হবে? আচ্ছা ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষায় থাকব। কিন্তু এখন তুই শুধু মন দিয়ে পড়াশোনা করো। তোর পড়াশোনা কখনো থামা উচিত নয়, যাই হোক না কেন। এটাই তোর আপার সবচেয়ে বড় ইচ্ছা। দুই বোন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তারা জানতো না যে সময় তাদের জন্য এমন কিছু লিখে রেখেছে যা তাদের জীবন পুরোপুরি বদলে দেবে। সেই সন্ধ্যায় যখন দুই বোন ঘুমিয়ে পড়ল, তখন উঠোনে হামিদা আর রহমত আলী নিচু গলায় কথা বলতে লাগলো। শুনছো, এবার শবানার বিয়ের বয়স হয়ে গেছে। গ্রামের মেয়েরা রোজ কিছু না কিছু বলেই যাচ্ছে। এসব শুনে আমার বুকটা বসে যায়। আমাদের এখন শবানার জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজতেই হবে। হ্যাঁ হামিদা, আমিও তো একই কথা ভাবছি। কিন্তু তুমি তো জানোই আমাদের অবস্থা কেমন। জমিও ছোট, আয়ও কম। তবুও আমি আমার মেয়েদের সুখের জন্য সব কিছু করে যাব। শবানা খুব বুদ্ধিমতী, ওর একটা ভালো ঘর পাওয়া উচিত। শুধু উপরওয়ালা যেন সব ঠিক করে দেন। আর একটা দুশ্চিন্তা আমার আছে। এই সাবা তো শবানাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। যেদিন শবানার বিদায় হবে সেদিন এই মেয়েটা পুরো বাড়ি মাথায় তুলে নেবে। দুই বোনের প্রাণ একে অপরের মধ্যে বাঁধা। কেমন করে আলাদা হবে এরা দুজন? এটাই তো আমারও ভয়। কিন্তু মেয়ে তো পরের ধন হামিদা, একদিন তো ওকে যেতেই হবে। আমাদের শুধু এটুকু দেখতে হবে যে ও যেখানে যায় সেখানে যেন সুখে থাকে। আমার শবানার যেন কোনো দুঃখ না হয়, এটাই আমার দোয়া। বাকি যা উপরওয়ালার ইচ্ছা। কথা বলতে বলতে দুজনের চোখ ভিজে উঠল। তারা জানতো না যে তাদের এই দুশ্চিন্তাই সামনে একটা বড় ঝড়ে পরিণত হবে। সাবা, জানিস, এখন আমার নিজের বিয়ে নিয়ে খুব চিন্তা হয়। আব্বা রোজ অস্থির থাকেন, আম্মা লুকিয়ে লুকিয়ে কাঁদেন। তাদের এই কষ্ট আমি দেখতে পারি না। কখনো কখনো মনে হয় আমি যদি জন্মই না নিতাম তাহলে তাদের এত চিন্তা করতে হতো না। কিন্তু একটা কথা পাকা, তোর পড়াশোনা আমি কখনো থামতে দেবো না। আপা, এমন কথা বলো না। তুমি না থাকলে এই বাড়িটাই অসম্পূর্ণ হতো। আর আমার পড়াশোনা নিয়ে চিন্তা করো না, আমি মন দিয়ে পড়ব। শুধু তুমি আমার থেকে দূরে যেও না। তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো আপা? তুই এভাবে দুর্বল হোস না। আমি যেখানেই থাকি আমার মন সবসময় তোর কাছেই থাকবে। তুই শুধু একটা কাজ কর, খুব বড় হ, পড়াশোনা করে কিছু একটা হ। তখন দেখিস আমাদের আম্মা আব্বার মাথা গর্বে উঁচু হয়ে যাবে। আর আমি আমার বোনকে দেখে সবচেয়ে বেশি খুশি হব। আপা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এত পড়ব যে একদিন এই গ্রামের প্রতিটা মেয়ে আমার উদাহরণ দেবে। আর সেদিন সবার আগে দাঁড়িয়ে হাততালি দেবে তুমি। তারপর আমরা দুই বোন মিলে আমাদের আম্মা আব্বাকে সব সুখ এনে দেব। শুধু তুমি আমার সঙ্গ কখনো ছেড়ো না। দুই বোন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তারারা চুপচাপ তাদের এই নিষ্পাপ ভালোবাসার সাক্ষী হয়ে রইল।
কয়েক সপ্তাহ পর শবানার জন্য একটা সম্বন্ধ এলো। ছেলেটা পাশের শহর, নাম আরশাদ। বাড়িতে তার মা শাকিলা আর এক বোন নাসরিন থাকত। উপর থেকে পরিবারটা ভদ্র মনে হতো, কিন্তু ভেতরে তাদের মনে শুধু লোভ ভরা ছিল। সেদিন রহমত আলীর বাড়িতে অতিথিরা বসেছিল। কিছুক্ষণ চা পানির পর শাকিলা আসল কথাটা তুলল। দেখুন রহমত আলী সাহেব, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। আমাদের বিয়েতে ভালো যৌতুক চাই। আজকাল লেনদেন ছাড়া আর কি বিয়ে করে? তাছাড়া আপনার বড় মেয়ের তো বয়সও বেড়ে যাচ্ছে। তবুও আমরা আমাদের ছেলের জন্য একে পছন্দ করেছি। এটা আপনার সৌভাগ্য মনে করুন। বোন, আমরা গরিব চাষি মানুষ, আমাদের সামর্থ্য খুব বেশি নয়। তবুও মেয়ের সুখের জন্য যতটুকু পারি আমরা নিশ্চয়ই করব। শুধু আপনারা আমার শবানাকে মেয়ের মতো রাখবেন। আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, আমার আর কিছু চাই না। দেখুন, পরে কোনো অভিযোগ আমাদের পছন্দ হবে না। আমাদের মোটরসাইকেল, নগদ টাকা আর ঘরের সব আসবাবপত্র চাই। আমাদের ছেলের জন্য তো শহর থেকেও সম্বন্ধ আসছিল, কিন্তু আপনার মেয়েটা সরল সোজা লেগেছে, তাই এখানে বসে আছি। এবার সিদ্ধান্ত আপনার হাতে। আমাদের বিয়ে পুরো ধুমধাম করে চাই। রহমত আলী আর হামিদা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তাদের ভয় ছিল এই সম্বন্ধটা যদি হাত থেকে বেরিয়ে যায়। ওদিকে ঘরে বসে থাকা শবানা মা বাবার মলিন মুখ দেখে ফেলেছিল। অতিথিরা চলে যাওয়ার পর শবানা ধীরে বাইরে এলো। আব্বা, আপনি এত চিন্তা করছেন কেন? ওরা যা চাইছে আমরা আস্তে আস্তে জোগাড় করে নেব। আপনি আমার জন্য মন খারাপ করবেন না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যাই হোক না কেন সাবার পড়াশোনা যেন না থামে। আমার বিয়ের ঝামেলায় ওর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, এটাই আমার অনুরোধ। শবানার এই কথা শুনে রহমত আলীর চোখ ভরে এলো। তিনি তার মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সেই রাতে রহমত আলী আর হামিদা অনেক রাত পর্যন্ত জেগে রইল। তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এত টাকা শেষমেশ আসবে কোথা থেকে? হামিদা, এত যৌতুক আমি কোথা থেকে আনবো? মোটরসাইকেল, টাকা, আসবাব সবকিছু চেয়ে বসেছে ওরা। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু ছেলেটা শিক্ষিত আর সম্বন্ধটাও ভালো ঘরের। যদি এটা হাত থেকে বেরিয়ে যায় তাহলে জানি না শবানার জন্য এমন সম্বন্ধ আর পাবো কিনা। তাহলে একটাই রাস্তা আছে গো, আমাদের যেটুকু জমি বাকি আছে সেটা বন্ধক রেখে দিন। মেয়ের সুখের চেয়ে বড় আমাদের কাছে আর কিছু নেই। জমি তো পরে আবার ছাড়িয়ে নেব, কিন্তু মেয়ের ঘরটা একবার বসে যাক, এটাই বড় কথা। আমিও দিন রাত খাটব, কিন্তু শবানার বিদায় হওয়া চাই। দরজার আড়ালে দাঁড়িয়ে শবানা সব শুনছিল। তার বুক ভেঙে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল নানির দেওয়া সোনার চুড়ির কথা, যা সে বছরের পর বছর যত্ন করে রেখেছিল। সকাল হতেই সে চুপচাপ তার আম্মার কাছে গেল। আম্মা, এই নানির চুড়িগুলো রেখে দাও, এগুলো বিক্রি করে একটু সাহায্য হয়ে যাবে। আর আব্বাকে বলো জমিটা পুরো বন্ধক না রাখতে, নইলে সাবার পড়াশোনার খরচ কেমন করে চলবে? আমার বিয়ের চেয়ে বেশি দরকারি আমার বোনের ভবিষ্যৎ। আমি নিজের সুখের জন্য ওর আগামীকাল কেড়ে নিতে পারি না। মা, তুই কত বুদ্ধিমতী, কিন্তু মায়ের মন কেমন করে মানবে যে তোর নানির স্মৃতিটাও বিক্রি হয়ে যাক? তুই তো এগুলো নিজের প্রাণের চেয়ে বেশি আগলে রেখেছিস। কিন্তু আমাকে ক্ষমা করে দিস মা, আমরা বড় অসহায়। তোর এই ত্যাগ এই ঘর কোনো দিন ভুলবে না। শবানা হেসে তার আম্মার চোখের জল মুছে দিল। কিন্তু সে জানতো না যে ঘরের জন্য সে এত কিছু ত্যাগ করছে, সেই ঘরই তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার হয়ে উঠবে। বিয়ের তারিখ পাকা হয়ে গেল। এক সকালে শবানা আর সাবা একসাথে কুয়োর কাছে পানি আনতে গেল। আজ দুজনের মুখেই খুশি ছিল, আবার একটা অচেনা কষ্টও ছিল। আপা, আর কয়েকদিন পরেই তুমি চলে যাবে। তারপর এই কুয়ো, এই রাস্তা সব ফাঁকা হয়ে যাবে। আমি রোজ এখানে আসবো আর তোমাকে মনে করব, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। আরে পাগলি, তোকে ভোলা কি আমার পক্ষে সম্ভব? তুই তো আমার নিঃশ্বাসে মিশে আছিস। যখনই তোর কথা মনে পড়বে আমি চাঁদের দিকে তাকাবো আর ভাববো আমার সাবাও হয়তো এই একই চাঁদ দেখছে।
শুধু তুই একটা কাজ করিস, খুব পড়িস আর বড় কিছু হোস। সেদিন আমি পৃথিবীর সবচেয়ে খুশি বোন হব। আপা, একটা কথা বলবো? তুমি সব সময় আমার খেয়াল রেখেছ, আমার জন্য তোমার প্রতিটা সুখ ত্যাগ করেছ। এবার আমার পালা। আমি কথা দিচ্ছি, বড় হয়ে আমি তোমাকে কখনো মাথা নিচু করতে দেব না। যেদিন তোমার আমাকে দরকার হবে, আমি যেভাবেই হোক তোমার কাছে পৌঁছে যাব। থাক থাক, এখন বেশি বড় বড় কথা বলিস না। চল, কলস ভোর, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, আমি চলে যাওয়ার পর আম্মা আব্বার খেয়াল রাখিস। এখন এই বাড়ির বড় মেয়ে তুই, তোর ওপর আমার পুরো ভরসা। দুই বোন হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। কুয়োর ঠান্ডা পানিও সেই মুহূর্তে তাদের সম্পর্কের উষ্ণতার কাছে ফিকে লাগছিল। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠল। কিন্তু এই আলোর পেছনে রহমত আলীর মন অন্ধকারে ডুবেছিল। তিনি তার জমি বন্ধক রেখেছিলেন, আর শবানা তার নানির চুড়িগুলো বিক্রি করে দিয়েছিল। বিয়ের আসরে আরশাদ আর তার পরিবার দম্ভ নিয়ে বসেছিল। যৌতুকের জিনিস দেখে নাসরিন আস্তে করে তার মায়ের কানে বলল, আম্মা, এই এতটুকু জিনিস? তুমি তো বলেছিলে অনেক কিছু পাওয়া যাবে। আমার তো মনে হয় এরা এখনো অনেক কিছু লুকিয়ে রেখেছে। বিয়ের পর এদের থেকে আরও বের করতে হবে। চুপ কর, এখন কিছু বলিস না। মেয়েটা একবার ঘরে আসুক, তারপর আস্তে আস্তে সব বের করে নেব। এই গরিব লোকগুলো এমনিতেও ভীতু হয়, একটু চাপ দিলেই নিজে থেকে সব এনে দেবে। এমন লোকদের থেকে কাজ আদায় করতে আমরা ভালোই জানি। ওদিকে বিয়ের আচার শেষ হলো আর বিদায়ের সময় এসে গেল। শবানা তার আব্বার গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাবার। সে তার আপার আঁচল ধরে জোরে জোরে কাঁদছিল। আপা, যেও না, না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন রাতে আমাকে কে ঘুম পাড়াবে? কে আমার চুল বেঁধে দিবে? আমি কাকে আমার সব কথা বলবো? আপা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। আমি এখানে একা কেমন করে থাকবো? আমার সাবা, কাঁদিস না। তুই এভাবে কাঁদলে আমি কেমন করে যাব? আমি দূরে ঠিকই যাচ্ছি, কিন্তু আমার মন সবসময় তোর কাছেই থাকবে। মনে রাখিস, যাই হোক না কেন পড়াশোনা ছাড়িস না। আর যেদিন তুই কিছু একটা হয়ে যাবি, সেদিন আমি নিজে ছুটে আসব তোকে জড়িয়ে ধরতে। শবানার বিদায় হলো আর সাবা সেখানেই মাটিতে বসে কেঁদে উঠল। সেদিন সেই বাড়ির প্রতিটা কোণ চোখের জলে ভিজে গেল। শবানা তার শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছিল। শুরুর কয়েকটা দিন মোটামুটি ভালোই কাটল। আত্মীয়রা আসতো, তাকে নতুন বউ বলে আদর করত, আর সেও সবার সেবায় লেগে থাকত। তার মনে হলো হয়তো তার ঘর বসে গেছে। কিন্তু এই সুখ ছিল মাত্র কয়েক দিনের অতিথি। একদিন সকালে শবানা রান্নাঘরে কাজ করছিল, আর শাকিলা তার মেয়ের সাথে কথা বলছিল। নাসরিন, দেখ, বিয়েতে যা পেয়েছি তাতে আমাদের কি হবে? আমি তো ভেবেছিলাম এর বাপের থেকে আরো অনেক কিছু বের হবে। এবার এই বউকে বলতে হবে যেন বাপের বাড়ি থেকে আরো জিনিস আনায়। চাপ না দিলে আজকাল কেউ একটা পয়সাও দেয় না। হ্যাঁ আম্মা, আমারও তাই মনে হয়। এই বউ এমনিতেও সরল সোজা, একটু ভয় দেখালেই নিজে থেকে বাপের কাছ থেকে সব আনিয়ে নেবে। 2-4 দিন কাজের বোঝা চাপাও, নিজে থেকেই লাইনে চলে আসবে। শবানা ভেতরে দাঁড়িয়ে এসব শুনছিল। তার বুকটা বসে যেতে লাগল। কিছুক্ষণ পর শাকিলা তাকে ডাকল। বৌমা, শোনো, তোমার বাপের বাড়ি ফোন করে বলো যে এখন ঘরের জন্য একটা ফ্রিজ আর কিছু টাকা চাই। আর হ্যাঁ, আশাদের জন্য একটা নতুন ঘড়িও আনিয়ে নিও। এমনিতেও তোমার বাপ বিয়েতে তেমন কিছু দেয়নি, এটুকু তো তাকে করতেই হবে। মেয়ে তো বিয়ে দিয়েছে সে। আম্মা, আমার আব্বা আমার বিয়ের জন্য নিজের জমি পর্যন্ত বন্ধক রেখেছেন। আমি নিজের নানির চুড়ি বিক্রি করেছি। এখন তাদের কাছে সত্যিই আর কিছু নেই। আমার একটা ছোট বোনও আছে যে পড়াশোনা করছে। আমি তাদের কাছ থেকে আর কিছু চাইতে পারবো না। দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন। ওহো, বড় এসেছে বোঝাতে। কবে থেকে তোমার মুখ চলতে শুরু করলো? আমরা কি কোনো ভুল চেয়েছি?
এখন এই ঘরে থাকতে হলে আমাদের হিসেবে চলতে হবে। আর তোমার বোনের পড়াশোনার কান্না এখানে কেঁদো না। এখানে কারো কোনো মাথা ব্যথা নেই। শবানা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু সেটা মোছারও অনুমতি ছিল না। দিন গড়াতে লাগলো, আর ঘরের লোকদের আসল রূপ আরও খুলে সামনে আসতে লাগলো। এখন শবানাকে দিয়ে পুরো বাড়ির কাজ একা করানো হতো। ভোরের অন্ধকারে উঠত আর রাত পর্যন্ত খাটত। একদিন সে উঠোনে বসে কাপড় ধুচ্ছিল। তখন নাসরিন নোংরা বাসনের স্তূপ তার সামনে ছুঁড়ে ফেলল। নাও ভাবি, এই বাসনগুলোও মেজে দাও, আর তাড়াতাড়ি করো, আমার সন্ধ্যার মধ্যে চাই। এমনিতেও সারাদিন করোটাই বা কি, ঘরের কাজ তো বউদেরই করতে হয়, এটুকুও না হলে কি কাজের তুমি? শবানা কিছু না বলে বাসন মাজতে লাগল। তার হাত পানি আর ছাইয়ে ছেলে গিয়েছিল। রাতে যখন আরশাদ ঘরে এলো, তখন শবানা সাহস করে তার সাথে কথা বলল। শোনো, আম্মা আর আপা আমাকে দিয়ে দিন রাত কাজ করায়, এক মুহূর্তও বিশ্রাম পাই না। তার ওপর বারবার বাপের বাড়ি থেকে জিনিস আনতে বলে। আমার আব্বা সত্যিই খুব গরিব। তুমি অন্তত আমাকে একটু বোঝো, এই ঘরে তুমিই তো আমার ভরসা। এতে ভুলটা কি? আম্মা একটু জিনিস তো চেয়েছে। এত বড় সংসার চালানো সহজ নয় শবানা। যদি তোমার বাপ মেয়ে বিয়ে দিয়েছে, তাহলে দায়িত্বও তারই। আর শোনো, এই রোজকার কান্নাকাটি বন্ধ করো। ঘরে যা বলা হয় চুপচাপ তাই করো। শবানা স্তব্ধ হয়ে গেল। সে বুঝে গেল যে যে স্বামীকে সে নিজের ভরসা ভাবছিল, সেও এই লোকদের সাথেই আছে। সেই রাতে সে একা বসে অনেকক্ষণ কাঁদল। আজ যদি আমার সাবা আমার কাছে থাকতো, ও থাকলে আমি ওর কাঁধে মাথা রেখে একটু কেঁদে নিতাম। এখানে তো আমার কষ্ট শোনারও কেউ নেই। হায় আল্লাহ, আমাকে এতটুকু সাহস দিও যেন আমি আমার আম্মা আব্বাকে এই সত্য থেকে বাঁচাতে পারি। তারা যেন কখনো না জানে তাদের মেয়ে কোনো আগুনে পুড়ছে। শবানার প্রতিবেশী ছিল এক বুড়ি মহিলা, সাকিনা খালা। তার মনটা খুব নরম ছিল। যখনই শবানা ছাদে কাপড় শুকাতে যেত, খালা তার মলিন মুখ দেখে চিন্তিত হয়ে যেতেন। একদিন খালা তাকে থামিয়েই দিলেন। মা, একটু দাঁড়া। তুই সবসময় এত মনমরা থাকিস কেন? তোর চোখে সারাক্ষণ জল ভাসে। আমার কাছে লুকাস না, সত্যি বল, এই ঘরে কি তোর সাথে কিছু ঠিক চলছে না? আমি বুড়ি ঠিকই, কিন্তু মানুষের চোখ পড়তে ভালোই জানি। খালা, কি বলবো, এই ঘরে আমার সাথে খুব খারাপ হয়। শাশুড়ি, ননদ আর আমার স্বামী সবাই আমাকে খোঁটা দেয়। দিন রাত কাজ করায় আর বাপের বাড়ি থেকে টাকা জিনিস চায়। কিন্তু আমি এসব আমার আম্মা আব্বাকে বলতে পারি না। তারা জীবিত থাকতেই ভেঙে পড়বে। তারা আমাকে অনেক আশা নিয়ে বিদায় দিয়েছিল। মা, এত অত্যাচার চুপচাপ সহ্য করাও পাপ। যারা অত্যাচার করে তাদের পেট কখনো ভরে না। তুই যত নুয়ে পড়বি, এরা তত চেপে ধরবে। অন্তত তোর বাপের বাড়িতে কাউকে একজনকে তো বলো। এভাবে দম বন্ধ করে কতদিন বাঁচবি মা? তোর এই অবস্থা আমি দেখতে পারি না। শবানা শুধু চুপচাপ চোখের জল ফেলতে রইল। খালার কথার কোনো জবাব তার কাছে ছিল না, কিন্তু খালার সেই কথাগুলো তার মনের গভীরে কোথাও গেঁথে গেল। সময় নিজের গতিতে গড়িয়ে গেল। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। এর মধ্যে শবানা একটা ফুটফুটে মেয়ের জন্ম দিল। তার মনে হয়েছিল হয়তো এই ছোট্ট প্রাণটা আশায় ঘরের পরিবেশ বদলে যাবে, হয়তো এবার সবাই তাতাকে আপন করে নেবে। কিন্তু তার এই স্বপ্ন তাড়াতাড়ি ভেঙে গেল। একদিন শবানা তার মেয়েকে কোলে নিয়ে বসেছিল। তখন শাকিলা ঘরে এলো। বারে কপাল, আমরা ভেবেছিলাম ঘরের বাতি আসবে, আর এই মেয়ে জন্ম দিল। না টাকা না জিনিস, এই বিয়ে থেকে আমরা পেলামটা কি? সত্যি বলতে তুই এখন এই ঘরের বোঝা হয়ে গেছিস। আম্মা, সন্তান ছেলে হোক বা মেয়ে, এ তো উপরওয়ালার দান। এতে আমার কি দোষ? আর আমার আম্মা আব্বা নিজেদের সামর্থ্যের বেশি দিয়েছেন। তারা আমার জন্য জমি পর্যন্ত বন্ধক রেখেছেন। এখন তাদের কাছ থেকে আর কিছু চাওয়া সম্পূর্ণ অন্যায় হবে।
দয়া করে আপনি আমার মেয়েকে এভাবে গালি দেবেন না। আরে আম্মা, একে বুঝিয়ে কিছু হবে না। এ খুব চালাক হয়ে গেছে। দেখো, ভালোভাবে না মানলে কড়াভাবে মানাতে হবে। এর বাপের বাড়ির লোকেরা ভেবেছে মেয়ে পাঠিয়ে ছুটি পেয়ে গেছে, কিন্তু এবার পুরো হিসাব না চুকিয়ে এদের রেহাই নেই। শবানা তার নিষ্পাপ মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল। তার মেয়ের ভবিষ্যৎটাও এখন সেই অন্ধকারে ডুবে যেতে দেখল সে। এবার শবানার উপর অত্যাচার আরও বেড়ে গেল। মেয়েটা ছোট ছিল, তবুও তাকে দিয়ে আগের চেয়ে বেশি কাজ করানো হতো। একদিন তার মেয়ের প্রচণ্ড জ্বর ছিল আর সে অনবরত কাঁদছিল। শবানা রান্নাঘরে রুটি সেঁকতে সেঁকতে বারবার তার দিকে তাকাচ্ছিল। আম্মা, একটু কিছুক্ষণ মেয়েটাকে ধরুন না। সকাল থেকে ওর জ্বর, খুব ছটফট করছে। আমি তাড়াতাড়ি রান্না করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শুধু 2 মিনিট ওকে কুলে নিন, আমি ওর কান্না দেখতে পারছি না। আমাদের তোর বাচ্চা সামলানোর কোনো শখ নেই, আগে নিজের কাজ শেষ কর। বউরা এভাবেই ঘর সামলায়। যদি একটা মেয়ে সামলাতে পারিস না, তাহলে জন্ম দিলি কেন? আর হ্যাঁ, ডাক্তারের টাকা এখান থেকে পাবি না, বাপের বাড়ি থেকে আনিয়ে নে। শবানার চোখ ভরে এলো, কিন্তু সে কাপা হাতে রুটি সেঁকতে রইল। রাতে যখন আরশাদ ঘরে এলো, তখন শবানা শেষবারের মতো তার কাছে সাহায্য চাইল। শোনো, আমি এখন একদম ভেঙে পড়েছি। সারাদিন খাটি, তবু সবাই আমাকে খোঁটা দেয়। মেয়েটা অসুস্থ থাকে আর কেউ তার খোঁজও নেয় না। আমি এই ঘরটাকে নিজেদের ভেবে সব সহ্য করেছি, কিন্তু এখন আর সাহস নেই। তুমি অন্তত আমার পাশে দাঁড়াও। থামো এই রোজকার নাটক। আম্মা কিছু বলে দিলে কোন পাহাড়টা ভেঙে পড়ে? তোমরা মেয়েদের তো ছোট ছোট বিষয়ে কান্না এসেই যায়। আর শোনো, যদি তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা এসে যায়, তাহলে ঘরের সব ঝগড়া নিজে থেকেই মিটে যাবে। তাই বেশি তর্ক করো না। শবানার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এবার তার পুরো বিশ্বাস হয়ে গেল যে এই ঘরে তার কেউ নেই। পরের দিন ছাদে সাকিনা খালা আবার দেখা হলেন। মা, তুই তো দিনে দিনে শুকিয়ে যাচ্ছিস। তোর মুখ দেখেই বোঝা যায় তুই কত কষ্টে আছিস। এখনো কি ওই লোকেরা তোকে জ্বালায়? শেষমেশ কতদিন তুই এসব একা সহ্য করবি? আমার তো এবার তোর জানের চিন্তা হচ্ছে মা। খালা, এখন তো অবস্থা আগের চেয়েও খারাপ। আমার মেয়ে অসুস্থ থাকে আর এদের শুধু টাকা চাই। আমি কিছু বললে সবাই মিলে আমাকেই দোষী বানিয়ে দেয়। কিন্তু আমি আমার আম্মা আব্বাকে কিছু বলতে পারি না। আর আমার ছোট বোন সাবাও এখনো পড়াশোনা করছে। আমি ওর পড়াশোনায় বাধা হতে চাই না। ওদিকে বাপের বাড়িতে সাবা তার আপার সেই শেষ কথাটা এক মুহূর্তের জন্য ভোলেনি। সে দিনরাত এক করে পড়াশোনা করল। শবানার ত্যাগ, তার বিক্রি করা চুড়ি, এসবই সাবার সাহস হয়ে গিয়েছিল। আর শেষমেশ সেই দিনটা এসেই গেল যখন সাবা পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হল। সেদিন সে ছুটতে ছুটতে ঘরে এলো। আম্মা, আব্বা, আমার চাকরি হয়ে গেছে। তোমাদের সাবা এখন পুলিশ অফিসার হয়ে গেছে। আজ আমার সব পরিশ্রম সফল হলো। এই উর্দি দেখো, এটা শুধু আমার নয়, আমাদের পুরো পরিবারের সম্মান। এবার আমি কাউকে তোমাদের দিকে চোখ তুলে তাকাতেও দেব না। আমি জানতাম আমার মেয়ে একদিন নিশ্চয়ই বড় কিছু করবে। তুই আজ আমাদের মাথা গর্বে উঁচু করে দিলি। আজ যদি তোর আপা এখানে থাকতো, তাহলে সবচেয়ে বেশি খুশি হতো সেই। উপরওয়ালা তোকে সব সময় ভালো রাখুন মা। আম্মা, আপার নাম আসতেই আমার বুকটা ভরে আসে। জানো, বিয়ের পর থেকে ও মাত্র হাতে গোনা 2-4 বাড়ি বাপের বাড়ি এসেছে। প্রতিবার তার মুখটা আগের চেয়ে বেশি মলিন লাগতো। জিজ্ঞেস করলে হেসে এড়িয়ে যায়। আম্মা, আমার ভয় হয় আপা কোথাও কোনো বড় কষ্ট লুকিয়ে রাখছে না তো। সেই রাতে সাবা তার ঘরে একা বসেছিল। জানলা দিয়ে চাঁদের আলো ভেতরে আসছিল। তার মনে পড়ে গেল ছোটবেলা সেই রাতের কথা, যখন সে আপাকে কথা দিয়েছিল। আপা, মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি কিছু একটা হয়ে যাব তুমি ছুটে চলে আসবে। কিন্তু আজ আমার মনে হয় হয়তো এবার ছুটে আসার পালা আমার।
তোমার চোখে সেই লুকানো কষ্ট আমি আর দেখতে পারছি না। আর না, কাল আমি নিজে তোমার সাথে দেখা করতে যাব আর সত্যিটা জেনেই ছাড়ব। পরের দিন সাবা সাধারণ পোশাকে তার আব্বার শ্বশুরবাড়ি পৌঁছল। দরজায় শবানা যেই তার বোনকে দেখল, তার চোখ ভরে এলো আর মুখটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। সাবা, তুই তুই সত্যি এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কতদিন হয়ে গেল তোকে মন ভরে দেখি না। আমার ছোট্ট সাবা পুলিশ অফিসার হয়ে গেছে। আজ আমার সব ত্যাগ সফল হলো। তোকে দেখে মনে হচ্ছে যেন বছরের পর বছরের ক্লান্তি এক মুহূর্তে নেমে গেল। আপা, তুমি নিজেরে কি হাল করেছ? তোমার চোখের নিচে এই কালি, এই দুর্বলতা। সত্যি বলো আপা, তুমি ঠিক আছো তো? আমার কাছে কিছু লুকিও না। আমি তোমার বোন, আমার কাছে তো মনের কথা বলতে পারো। শবানা কিছু বলবে তার আগে শাকিলা আর নাসরিন সেখানে এসে গেল। এবার তারা শবানার সামনেই তাকে ভালোবাসা দেখাতে লাগলো। আরে, তাহলে ইনিই আমাদের সাবা মা। তোমার আপা তো সারাদিন শুধু তোমার কথাই বলে। আমরা তো শবানাকে নিজের মেয়ের মতোই রাখি। আমাদের তো কখনো মনেই হয়নি যে এই ঘরের বউ। তোমার এখানে কোনো অভিযোগ পাবে না। হ্যাঁ সাবা, ভাবি তো এই ঘরের প্রাণ। এ না থাকলে পুরো ঘর ফাঁকা লাগে। আম্মা তো একে আমার চেয়েও বেশি ভালোবাসে। তুমি একদম নিশ্চিন্ত থাকো, ভাবি এখানে খুব সুখে আছে। আমরা সবাই এর অনেক খেয়াল রাখি। সাবা মৃদু হাসি নিয়ে সব শুনতে রইল, কিন্তু একজন পুলিশ অফিসারের তীক্ষ্ণ চোখ দিয়ে সে আপার চোখে লুকানো সত্যিটা পড়ে ফেলেছিল। কিছুক্ষণ পর যখন সে ফিরছিল, তখন রাস্তায় তার সাথে সাকিনা খালার দেখা হলো। মা, একটু দাঁড়াও তো। তুমি কি এখন শবানার ঘর থেকে আসছো? ওর সাথে তোমার কি সম্পর্ক? আমি তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু তোমার মুখটা একদম শবানার মতো। তুমি কি ওর বোন নাকি? হ্যাঁ খালা, আমি ওর ছোট বোন সাবা। আজ অনেক দিন পর ওর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু জানি না কেন তার মুখ দেখে আমার বুকটা বসে গেল। ও উপর থেকে হাসছিল, কিন্তু তার চোখ অন্য কোনো গল্প বলছিল। খালা, আপনি তো পাশেই থাকেন, সত্যি বলুন, আমার আপা ঠিক আছে তো? মা, এখন তো তুমি নিজেই পুলিশে আছো, তোমার কাছে কি লুকাবো? তোমার বোন এই ঘরে অনেক কষ্ট সহ্য করছে। শ্বশুরবাড়ির লোকেরা তাকে যৌতুকের জন্য দিন রাত জ্বালায়, খোঁটা দেয়, দাসীর মতো কাজ করায়। বেচারি সব চুপচাপ সহ্য করে, শুধু এই ভেবে যে তোমার আর তোমার মা বাবার যেন কষ্ট না বাড়ে। কি? আমার আপা এত কিছু সহ্য করছে আর আমি টেরও পেলাম না? ও আমার জন্য নিজের পড়াশোনা থামিয়ে দিল, আমার জন্য নিজের চুড়ি বিক্রি করল, আর এখন নিজে এই নরকে পুড়ছে। না খালা, আর না। যে বোন আমার জন্য নিজের প্রতিটা সুখ ত্যাগ করেছে, আজ তাকে বাঁচানোর পালা আমার। সেই রাতে সাবার চোখে ঘুম ছিল না। ছোটবেলার প্রতিটা কথা তার চোখের সামনে ঘুরছিল, যখন আপা তার জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছিল। আপা বরাবরই এমন ছিল, নিজের কষ্ট নিজে গিলে নেবে, কিন্তু কাউকে আঁচটুকুও লাগতে দেবে না। ও হয়তো ভেবেছিল চুপ থেকে ও আমাদের সবাইকে বাঁচাচ্ছে, কিন্তু আপা, এই বোকামি আর চলবে না। তুমি আমাকে পড়িয়েছ, এই যোগ্য করেছ। আজ তোমার এই সাবাই তোমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করে আনবে। পরের দিন সকালে সাবা তার আম্মাকে সব সত্যি বলে দিল। শুনতেই হামিদার হাত পা কাঁপতে লাগলো। হায়, আমার শবানা এতদিন ধরে এত পেলাম না। ও প্রতিবার হেসে বলতো যে আমি খুব সুখে আছি। আমার মেয়ে আমাদের কষ্ট না দেওয়ার জন্য নিজের সব ব্যথা লুকিয়ে রাখলো। সাবা, তুই কিছু কর মা, তোর আপাকে ওই ঘর থেকে ফিরিয়ে নিয়ে আয়। আম্মা, তুমি একদম চিন্তা করো না। আমি এখন আর সেই দুর্বল সাবা নই যে আপার আঁচল ধরে কাঁদত। এখন আমি আইনের রক্ষক। আমি আপা আর তার মেয়ে দুজনকেই সম্মানের সাথে ফিরিয়ে আনব। আর যারা আমার বোনের ওপর অত্যাচার করেছে, তারা তাদের কাজের শাস্তিও নিশ্চয়ই পাবে। যা মা, উপরওয়ালা তোর সাথে আছেন। তোর বোনকে নিয়ে আয়।
এই ঘরে এক নয় 2 মেয়ে সব সময় থাকবে, আর তার ছোট্ট মেয়ে আমাদের উঠোনের আলো হবে। শুধু আমার 2 মেয়ে আমার চোখের সামনে হাসি খুশি থাকুক, আমার আর কিছু চাই না। পরের দিনই সাবা পুলিশের উর্দি পরে শবানার শ্বশুরবাড়ি পৌঁছল। সাবা সোজা ভেতরে গেল। আপা, ব্যাস আর না, আমি সব জেনে গেছি। তুমি এখানে কত অত্যাচার সহ্য করেছ। আজ থেকে তোমার সব দুঃখ শেষ। চলো, এবার তুমি আমার সাথে যাবে। তোমার এই ছোট বোন তোমাকে নিতে এসেছে, আর এখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। সাবা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি সব ঠিক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আর সহ্য হয় না। প্রতিদিন ভয় আর অপমানের মধ্যে বাঁচি, কিন্তু আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, তাই চুপ ছিলাম। আমাকে এখান থেকে নিয়ে চলো আমার বোন। আরে আরে, এ কি তামাশা! এভাবে কেমন করে আমাদের বউকে নিয়ে যাবে? বিয়ে হয়ে এসেছে এই ঘরে, এখন এটাই এর ঘর। উর্দি পরে নিয়েছ বলে কি হয়েছে? আমরা একে কোথাও যেতে দেব না। সমাজে আমাদের কত বদনাম হবে সেটা ভেবেছ? সমাজের সম্মান এখন মনে পড়ছে আপনার? যখন আপনারা আমার আপাকে যৌতুকের জন্য কষ্ট দিচ্ছিলেন, তখন এই সমাজ কোথায় ছিল? যখন এর অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য আপনারা টাকা দিতে মানা করেছিলেন, তখন আপনাদের সম্মান কোথায় গিয়েছিল? আমি সাব ইন্সপেক্টর সাবা, আর যৌতুকের জন্য নির্যাতন একটা অপরাধ। এই কথাটা আপনি ভালো করে বুঝে নিন। আপা, আপনি আইনের ভয় দেখাবেন না। ঘরে ঘরে ছোটখাটো ব্যাপার হয়েই থাকে। আমরা ভাবিকে কখনো কোনো কষ্ট দিইনি। এ তো নিজেই সারাক্ষণ মুখ গোমরা করে থাকে। আপনি অযথা ব্যাপারটা বড় করছেন। এটা আমাদের ঘরের ভেতরের ব্যাপার। ঘরের ভেতরের ব্যাপার? যৌতুক চাওয়া, বউকে না খাইয়ে কাজ করানো, অসুস্থ মেয়েকে কষ্ট পেতে দেওয়া, এটা তোমাদের ঘরের ব্যাপার নয়, এটা অপরাধ। পাশে সাকিনা খালা সাক্ষী আছেন। যদি একটুও চালাকি দেখিয়েছ, তাহলে তোমাদের 3 জনকে এখনই হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাব। এর মধ্যে আরশাদও সামনে এলো। উর্দি দেখে তার মুখের রং উড়ে গিয়েছিল, কিন্তু তবুও শেষে দম্ভ দেখাচ্ছিল। সাবা, আমাদের ঘরের ব্যাপারে কথা বলার কোনো অধিকার তোমার নেই। শবানা আমার স্ত্রী, এর সিদ্ধান্ত আমি নেব, তুমি নও। তুমি একে উস্কে নিয়ে যেতে চাইছো। চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে ভালো হবে না। স্ত্রী? তাই বলে তুমি এর সাথে পশুর মতো ব্যবহার করার অধিকার পেয়ে গেছো? যেদিন তুমি এর অসুস্থ মেয়ের ওষুধের টাকা দিতে মানা করেছিলে, সেদিনই তুমি স্বামী হওয়ার অধিকার হারিয়েছ। এবার এই সিদ্ধান্ত শবানা নিজে নেবে যে তাকে কি করতে হবে। আর যদি তুমি রাস্তা আটকাও, তাহলে যৌতুক, নির্যাতন আর পারিবারিক সহিংসতা 2 ধারাতেই তুমি সোজা জেলে যাবে। পুরো পরিবার ভয়ে চুপসে গেল। প্রথমবার তারা নিজেদের করা কাজের ভয় পাচ্ছিল। সাবা শাবানার হাত শক্ত করে ধরল আর তার মেয়েকে কোলে তুলে নিল। চলো আপা, এখন তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আজ থেকে তোমার সব চোখের জল শেষ। তুমি একা নও, তোমার সাবা সব সময় তোমার সাথে আছে। মনে আছে ছোটবেলায় তুমি বলেছিলে যে একদিন আমি তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আজ সেই দিন এসে গেছে আপা। এবার তোমার আর তোমার মেয়ের রক্ষা আমি করব। সাবা, তুই আজ আমাকে নতুন জীবন দিয়ে দিলি। আমার মনে হতে শুরু করেছিল যে এবার আমার ভাগ্য আর কখনো বদলাবে না। যে বোনের জন্য আমি একটুখানি ত্যাগ করেছিলাম, সে তো আমাকে গোটা জীবন ফিরিয়ে দিল। এই ঋণ আমি সারা জীবন ভুলব না। শবানা তার মেয়ে আর তার বোনকে নিয়ে সেই ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সময় ধীরে ধীরে গড়াতে লাগলো, আর রহমত আলীর উঠোনে আবার সুখ ফিরে এলো। সাবা তার আয় দিয়ে সবার আগে সেই বন্ধক রাখা জমি ছাড়িয়ে নিল, যা একদিন তার আপার বিয়েতে চলে গিয়েছিল। সে শবানার মনোবল বাড়ালো আর তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করলো। শবানা গ্রামেই একটা ছোট সেলাইয়ের কাজ শুরু করলো আর ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠল। ওদিকে আইনও তার কাজ করল। যৌতুক আর নির্যাতনের অপরাধে আশাদ আর তার পরিবার শাস্তি পেল। শবানার সেই ছোট্ট মেয়ে এখন তার খালা।
সাবার উর্দি দেখে বলতো, আমিও বড় হয়ে অফিসার হব। আর এই কথা শুনে দুই বোনের চোখ খুশিতে ভরে আসতো। যে ঘরে একদিন শুধু চোখের জল আর দুশ্চিন্তা ছিল, সেখানে এখন হাসি আর শান্তি ফিরে এসেছিল। দুই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। শবানা তার বোনের জন্য নিজের প্রতিটা সুখ ত্যাগ করেছিল, আর সাবা সময় আসতে তার আপাকে নতুন জীবন দিয়ে সেই ঋণ শোধ করল। এটাই সত্যিকারের সম্পর্কের পরিচয়, যে কঠিন সময়ে একে অপরের ভরসা হয়। আর মনে রাখবেন, যৌতুক এমন একটা সামাজিক ব্যাধি যা হাসি খুশি ঘরগুলোকে শেষ করে দেয়। লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তার কাছে কারো সম্মান আর জীবনেরও কোনো মূল্য থাকে। আসুন আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি, না যৌতুক নেব, না দেব, আর মেয়েদের সব সময় ছেলেদের সমান সম্মান দেব।